আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজ হাতে গড়া রিলেশনশিপ আর আজ তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তেই বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টাও করবে না। বাই। নীলা, দাঁড়াও, আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। তারপর তুমি চলে গেলেও আমি বাধা দিব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ নেই। দোষ তুমি গরিব। দোষ তোমার ভালো কোনো চাকুরি নেই, আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই। আমি গরিব, এটা কি আমার দোষ? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না, যা হয় তা শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে, দেশের নাম করা টপ বিজনেস ম্যাগনেটের সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবো। তোমার বিয়ে আর আমি আসবো না? তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলে নীলা চলে গেল, আর আমি নীলার যাবার পথের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছি এবং ভাবছি, আমি গরিব, এটা আমার দোষ, যার জন্য নীলা আমাকে ছেড়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে বলবেন, আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয় দেয়নি। আমি হলাম মোহাম্মদ হৃদয় আহমেদ, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগে আমার প্রথম দেখা হয় রেল স্টেশনে। তখনই আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্য আমাদের জোড়া লাগাবে, তার জন্য আমার সিট নীলার সাথে পড়ে। সিটে বসার পর নীলা আমাকে প্রশ্ন করে, হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আমি মোহাম্মদ হৃদয় আহমেদ। আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি, বাবা মার স্বপ্ন পূরণের জন্য, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আমিও ঢাকায় যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই। মানে? কিছুদিন আগে এক দুর্ঘটনায় তারা, আর বলতে পারলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটাই কষ্টের মহাকারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরো অনেক বিষয়ে কিছু কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থান ঢাকায় পৌঁছে গেলাম। নেমে গেলাম জীবনযুদ্ধে। হ্যাঁ, এটাই আসল জীবনযুদ্ধ। নিজে ইনকাম করে নিজের পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজের জোগাড় করতে হবে। এখন আমি বুঝি যে পৃথিবীতে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন হচ্ছে বাবা মা। এসব কাহিনী কথা চিন্তা করে হাঁটতেছি, হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল, হৃদয় বলে। আমি পেছন দিকে ফিরে তাকাতেই অবাক, কারণ পিছনে ছিল আমার স্কুল জীবনের ছোটবেলার বন্ধু আপন। আমি তো আপনকে দেখে জড়িয়ে ধরেছি। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মার কথা শুনে ওর সামনে আমি কান্না করতেছি। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। তারপর আপনকে আমার জীবনের সব কথা বললাম, আর বাবা মার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললাম। আপন শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর আমি এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখে মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন হৃদয়কে নিয়ে তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় উঠে আপনের বাবার সাথে কথা বললাম। আপনের বাবা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, মাথা গোজার স্থান তো হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি। এমন সময় আবারও নীলার সাথে দেখা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো।
তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন ইনি হচ্ছেন নীলা। ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবে শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু। আর হ্যাঁ, আপন ও আমার সেম ইয়ার, ওরও ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছালাম। তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছি, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? পেছনে তাকাতেই আমি আবারও 333 ভোল্টের শক খেলাম, কারণ পেছনে ছিল নীলা। আপনি এখানে? কেন, হাসতে মানা নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে আগে থেকেই পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনে নাই? এমনি না দেখার ভান করেছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই। এ কথা বলে নীলা চলে গেল। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে। আমি তাদের কাছে গিয়ে শুনি, প্লিজ বাবু, রাগ করো না। কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। কি হৃদয় আর ভার্সিটিতে কেন? আমি গিয়ে তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগেই বললাম, জি আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্যই এসেছিলাম। ও সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নেই হৃদয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই করে আপনকে যে যেভাবে ডাক। আচ্ছা, তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। তাহলে বন্ধু। আমি এক হাত এগিয়ে দিয়ে বললাম, বন্ধু। হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। একটু সংকোচ বোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে, হৃদয় চল আজ আড্ডা দিব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবছেন রাকিব, সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়। তারপর আমি, আপন, হিমু, রাকিব, টুম্পা, সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এভাবে দিনগুলো বেশ ভালোভাবে চলছিল। নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আর হ্যাঁ, আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি। কোনো রকম 2টা টিউশনি জোগাড় করে আমার খরচ চালাতে হয়। এমন সময়ে আমার ফোন বাজছে, ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? কেন, বাসায়। ভার্সিটিতে আসবে না? যাবো তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না, যখন দিব তখন জানবি। এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিলে আমি আর কিছু না ভেবে টিউশনিতে গেলাম। টিউশন শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখি নীলা নীল শাড়ি, নীল চুড়ি পরে নীল পরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আবারও নীলার উপর ক্রাশ খেলাম। কি ব্যাপার নীল পরী, এখানে কি করছেন? আপনি কি রাস্তা ভুলে দুনিয়াতে চলে আসছেন নাকি? কেন, তোমার জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি। এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো। আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না, অনলি 5 মিনিট সময় দিলাম। যা বাবা, মাত্র 5 মিনিট? আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এসে এদিক ওদিকে তাকিয়ে দেখি একটা ক্লাসরুম পুরাই ফাঁকা। আমি আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলাম। আর আপনাদের তো বলাই হয়নি, ওই ব্যাগে নীল পাঞ্জাবি ছিল। ওই নীল পরি, চলো কাজ শেষ। আমার দিকে এমনভাবে তাকিয়েছে, বিশ্বাস করেন পাঠক ভাইরা, মনে হয় আমি এলিয়েন। ওই কি হলো, আমি কি এলিয়েন না ভিন গ্রহের প্রাণী যেমন ভাবে তাকিয়ে আছো কিছু না বলে? চলো, দেরি হয়ে যাচ্ছে। এই মামা, যাবেন?
কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই উঠো। আমি আর কিছু না বলে সরাসরি রিকশায় বসে পড়লাম। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে। তাই নাকি? তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য। কি আমার জন্য মানে? বুঝলাম না। তোমার মানে বুঝতে হবে না, যখন সারপ্রাইজ পাবে তখন ঠিকই বুঝবে। এখন আর একটাও কথা বলবা না। ঠিক আছে। আমি আর কিছু বললাম না। এমন সময় রিকশাওয়ালা মামা বলল, মামা নামেন, চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায়। আমি আর নীলা নামলাম। নেমে আমি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠল, ওই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি না? ভাড়া কি দিতে বলেছি? আমার কথা না শুনলে। থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিকশাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিকশা ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে আসতেই নীলা আমাকে বলে উঠল, দাঁড়াও। কেন, ভেতরে যাবে না? ভেতরে যাব না কখন বললাম, কিন্তু এভাবে না। আর কিছু না বলে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে নীলা আমার চোখ দুটো বেঁধে দিল। এবার চলো। আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর শুনি আপন, হিমু, রাকিব, সোহান, অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয়। আমি তো এদের কার্যকলাপ শুনে অবাক। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার চারপাশে ফুল দিয়ে সাজানো এবং আমার সামনে একটা জন্মদিনের কেক। তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে আমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে আমরা এসব কিছুই করিনি, এই সব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমরা তো শুধু তোর জন্মদিনের অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটা তো আমরা জানতামই না, বরং নীলাই আমাদেরকে জানিয়েছে। আমি যেই নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে মাটিতে গেথে আমাকে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতের তারাগুনার সাথী, কথা দিলাম সারা জনম রাখবো তোমায় আমার কাছে বাঁধি। নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি অসহায়, যে কিনা দুনিয়ায় এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আপন বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমার দ্বারাই এই সবকিছু সম্ভব নয়। নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো, কেন সম্ভব নয়? কি নেই আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয় সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতির আনতে বাধ্য করেছে, তবুও তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মনে মনে বললাম। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। পেছন থেকে নীলা, হিমু, আপন, সোহান অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি, কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। আজ নিজেকে বড় অসহায় লাগছে। যাকে ভালোবাসলাম সে নিজে আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি গরিব। এ কথা চিন্তা করে আমার নিজের কেউ নেই, এ কথা চিন্তা করে সে যাই হোক, তাড়াতাড়ি বাসায় এসে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমেই পরের দিন সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখি নীলার 30+ কল, তার সাথে আপন, সোহান, হিমু, অন্তর তো আছেই, আরও নীলার নাম্বার থেকে 2টি SMS দেখলাম। সেখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোন রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করব। এই মেসেজটা দেখে আমার মনের ভেতরটা যেন আটকে ওঠে। ক্রিং ক্রিং। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করেছে বলে তুই নিজেকে মহান মনে করছিস, তাই না? আজ তোর জন্য নীলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসে দেখে যা তোর জন্য মেয়েটা আজ কিভাবে কষ্ট পাচ্ছে, হাসপাতালে বেডে শুয়ে শুয়ে। ফোনের শব্দ। আপনার কথা শুনে আমার চোখ যেন আর থামছেই না। আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিছি যেন পাগলা কুত্তা আমাকে তাড়া করেছে। সেখানে গিয়েই দেখি আপন, হিমু, সোহান, নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। আমাকে দেখে আপন তেড়ে এসে নীলার রুমের সামনে নিয়ে গেল। দেখ, তোর জন্যই নীলার আজ এমন অবস্থা। আমি কোনো কিছু না বলে শুধু নীরবে চোখের পানি ফেলছি। তুই তো একাই চেয়েছিলি, তাই না?
আমি কিছু বলতে যাব ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো, এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারেন। ডাক্তারের কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যাই। কিন্তু আমি বাদে। আমি মনে মনে ভাবছি কোন মুখ নিয়ে ওর সামনে যাব, তাই আড়ালে দাঁড়িয়ে নীলাকে একবার চোখের দেখা দেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে নীলার জন্য দোয়া করলাম। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হসপিটালে। মা, কি হয়েছে তোর? তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এসব করব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সঙ্গে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি? হুট করে মানুষ কি এসব চিন্তা মাথায় আনে? কি করব বল, হৃদয়